আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কিছুদিন পরেই তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা বি ইউনিটের প্রিপারেশন দিয়েছো তাদের জন্য। তো আজকে আমরা মূলত তোমাদের সাথে সাধারণ জ্ঞানের চেক লিস্ট নিয়ে আলোচনা করব। এটা কোনো সাজেশন না বা কোনো কিছুই না, মূলত এই টপিকগুলো তোমরা পড়েছো কিনা এটা জাস্ট এখন একটু মানে চেক লিস্ট করে দেখবা যে হ্যাঁ এই টপিকগুলো আমরা পড়েছি। তো এই টপিকগুলো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিষয়টা এমন না। তোমরা জানো যে তোমাদের প্রায় আগামী কয়েকদিনের ভিতরে অন্যান্য সকল ভার্সিটির ভর্তি পরীক্ষা হয়ে যাবে উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয়গুলোতে। সকল ভার্সিটির জন্যই কিন্তু টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাত্র কয়টা টপিক দিয়েছি নেই, আমরা এখানে মূলত 21টা গুরুত্বপূর্ণ টপিক 21টা গুরুত্বপূর্ণ টপিক দিয়েছি। এগুলো যদি তুমি পড়ো বিগত বছরের প্রশ্ন সহ, তাহলে আশা করি যে তোমাদের একদমই কোনো ভার্সিটিতে সাধারণ জ্ঞান নিয়ে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না। তো আজকের এই সেশনে আমাদের সাথে পুরোটা সময় থাকবে নাইম। নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করতেছে, আমাদের সাধারণ জ্ঞান মেন্টর। এবং নাইম কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নাম্বার কম পেয়েছিল, 30-29 পেয়েছিল। ও শুধু একটা প্রশ্ন ভুল করেছিল, যেটা হলো খালেদা জিয়ার একটা প্রশ্ন ছিল, ওটা আমি দাগাই নিয়ে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটা আর কি। হ্যাঁ, ওটা তো সালমনে ছিল কিন্তু দাগাই নিয়ে। আচ্ছা, দাগাই নিয়ে আর কি। তো এক্সাম হলে কিন্তু ওটা স্নায়ু চাপের কারণে অনেক সময় সহজ প্রশ্ন ও খেয়াল করতে পারেনি নাকি ওই সময়তে 2003 আসলে এই সময় কে ক্ষমতায় ছিল। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সাম হলে আসলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারাটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ যে যত বেশি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবে তার জন্য কিন্তু পরীক্ষাটা সব থেকে বেশি সহজ হবে। কিন্তু আমরা আজকের এই ক্লাসে এটা দেখাবো। তোমরা এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তোমরা এটা মেনশন করতে পারো, আর আমরা এটা পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব। যারা বেশি সংখ্যক শেয়ার করবা, যারা মেনশন করবা, তাদেরকে ইনবক্সে আমরা এটা পিডিএফটা পাঠিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। আমাদের সাধারণ কি কি থাকতেছে দেখি আমরা। আচ্ছা, এখানে মূলত 21টা টপিক কভার করা হয়েছে। এটা তোমাদেরকে মনে করিয়ে দেওয়া যে এই টপিকগুলো যদি কেউ ভালো করে পড়া তো অলরেডি হয়েছে, যাতে এই টপিকগুলোর সবকিছু যাতে কভার হয় এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো যাতে বাদ না হয়। তোমাদের যে ডাইজেস্ট দেওয়া হয়েছে ওটা মূলত বিগত বছরের প্রশ্নের সমাহার। মানে বেশিরভাগ সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো কি করে, বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলো দিয়ে দেয়। তো তোমরা এই টপিকগুলো কভার করার পাশাপাশি ডাইজেস্টে যে এই টপিকের বিগত বছরের প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলো আবার পুনরায় কভার করতে হবে এই বাকি যে কদিন তোমাদের বাকি। অবশ্য তোমরা জানো যে তোমাদেরকে কিন্তু আমরা এরকম একটা ডাইজেস্ট বই দিয়েছি। তো এইখানে কিন্তু এই যে দেখবা যে শুরুতে টপিকগুলো দেওয়া আছে, বিগত বছরের মূলত সকল প্রশ্ন এখানে এক জায়গায় দেওয়া। তো এই টপিকগুলো থেকে শেষ মুহূর্তে ডাইজেস্ট থেকে তোমরা বেশি প্র্যাকটিস করো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এখান থেকে 100% প্রশ্ন আসবেই, মানে মিস হবে না আর কি এখান থেকে প্রশ্ন ইনশাআল্লাহ। তো নাইম, প্রাচীন বাংলা ইতিহাস থেকে আসলে কি টাইপের প্রশ্ন আসতে পারে? প্রাচীন বাংলার ইতিহাসের বলতে মানে প্রাচীন বাংলার ইতিহাসটা একটু বড়, কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। একটু সময় রাজা টাজা যারা ছিল, মানে একদম শুরু থেকে নিয়ে যেগুলো কভার করা হয়েছে, মোগল আমল ছিল, তারপর মানে গুপ্ত বংশ ছিল, তারপর হলো গিয়া যে পাল রাজবংশ ছিল, সেই জিনিসগুলো দেখতে হবে। সুলতানি আমলও কিন্তু সুলতানি আমল ছিল, কোন সময় কোনটা রাজধানী ছিল, বা কোন রাজার ধরেন মুঘল আমলের ভিতরে কোন রাজার আসলে ভূমিকাটা কি ছিল, চিঠি লিখছে, এই জিনিসগুলো কভার করতে হবে ভালোভাবে। এরপরে ব্রিটিশ আমল থেকে সবসময় প্রত্যেকটা পরীক্ষাতে একটা প্রশ্ন সবসময় আসে। তো ব্রিটিশ আমল থেকে ওই যে কোম্পানির যে শাসন, সে সময় লর্ড কারা ছিল এবং যে যে আইন প্রণয়ন করা হয়েছে, কোন জিনিসগুলো হইলো বাঙালি কারা কারা প্রতিরোধ গড়ে তুলছিল ব্রিটিশ আমলে, প্রতিরোধ সংগ্রাম, এই জিনিসগুলো ব্রিটিশ আমলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাকিস্তান আমলের ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে, যে শেখ মুজিব মানে যেগুলোর সাথে কানেক্টেড সেগুলো সম্ভাবনা নাই বললেই চলে। আমরা কি এটা তো মানে শুরু করবো একদম 48 থেকে। আমরা জানি যে ভাষা আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে ওখান থেকেই, তো বিশেষ করে যে ভাষা আন্দোলন থেকে শুরু হবে। বিশেষ করে এখন হবে কি যে ভাষা আন্দোলন রিলেটেড নির্বাচন ছিল, 54 যুক্তফ্রন্টের নির্বাচন ছিল, বিশেষ করে ভাষা আন্দোলনের যে বই উপন্যাসগুলো লেখা হয়েছে, মুক্তিযুদ্ধের যে বই উপন্যাস সেগুলো একটু দেখতে হবে। এই জিনিসগুলো যদি কভার করা যায় পাকিস্তান আমল থেকে এগুলো আসবে। বিশেষ করে পাকিস্তান আমল থেকে কিন্তু ভাস্কর্য টাইপের প্রশ্ন আসে, যে কোন ভাস্কর্য কখন উদ্বোধন করা হয়েছে, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ভাস্কর্যগুলো, এই জিনিসগুলো দেখতে হবে। এবং মুক্তিযুদ্ধর মনে হয় সম্ভবত সেক্টর গুলো কে কোন সেক্টরে ছিল, প্রথম সেক্টর গুলো একটু দেখতে হবে। বীর উত্তম, পাশাপাশি মুক্তিযুদ্ধে আগে তো একপাক্ষিক ছিল, এখন জিয়াউর রহমান সম্পর্কে একটু এক্সট্রা জানতে হবে। জিয়াউর রহমান কি কি বই লিখেছেন, এই বইগুলো একটু দেখতে হবে। তারপর জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন। জানি এখানে স্বাধীনতা পদক কিন্তু জিয়াউর রহমান প্রচলন করেছিল, স্বাধীনতা পদক 21 পদক তার সময় হয়েছিল। আচ্ছা, এরপর জুলাই বিপ্লব থেকে প্রশ্ন আসবে সাম্প্রতিক থেকে। জুলাই বিপ্লবের সাম্প্রতিক A to Z কভার করতে হবে, কারণ জুলাই বিপ্লব থেকে প্রশ্ন থাকবেই। মানে একদম ঘটনা প্রবাহ পুরোটা। সর্বশেষ আমরা দেখলাম যে জুলাই সনদ যেটা সরকার স্বাক্ষরিত করলো, একদম এই পর্যন্ত পড়তে হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র একটু বেশি, ভাস্কর্য এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে। এরপরে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের ভিতরে অনেক
মানে জিনিস চলে আসে, কিন্তু এখান থেকে মূল প্রাধান্য পাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আমরা গত বছর অলরেডি দেখেছি বেগম খালেদা থেকে প্রশ্ন আসছে। বেগম খালেদা জিয়া থেকে এটা আমি ভুল করে মানে কনফিউশনের কারণে দাগাইনি, কিন্তু এবছর যদি আপনি দেখেন চারুকলার প্রশ্ন কিন্তু জিয়াউর রহমান থেকে প্রশ্ন ছিল, থেকে আসছে, মানে ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আছে আসছে। তো এই টপিকটা একটু এই তিনজনকে বেশি প্রাধান্য দিয়ে তারপর এই টপিকটা দেখতে হবে। আচ্ছা, তারপর আর কি কি আছে? আচ্ছা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে গত বছর ঢাবিতে প্রশ্ন হয় নাই, কিন্তু এই টপিকটা বাদ দেওয়া যাবে না। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ধর্মগুলো আছে, তারা হলো গিয়ে যে রকমের অনুষ্ঠানগুলো পালন করে এবং কোথায় বসবাস করে, কোন উপজাতি আছে মুসলমান, এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো একটু দেখতে হবে। তারপরে যে খেলাধুলার টপিক থেকে, মানে খেলাধুলার টপিক অলরেডি দেখানো হয়েছে ক্লাসে। 26-এর যে ফিফা বিশ্বকাপ, এটা গুরুত্বপূর্ণ, এখানে অফিশিয়াল বল। 26-এ কিন্তু টি20 বিশ্বকাপও আছে, যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে হবে আর কি। ভারত রিলেটেড জিনিসগুলো একটু আসার সম্ভাবনা কম। আচ্ছা, বিশ্বকাপ বা ফুটবল রিলেটেড জিনিসগুলো আসার সম্ভাবনা আছে। পাশাপাশি বাংলাদেশের যে নারী ফুটবল দল, ওই জিনিসগুলো একটু বেশি প্রাধান্য পাবে। কারণ আপনি যদি চারুকলার প্রশ্ন দেখেন, সেখানে কিন্তু প্রশ্ন হয়েছিল যে বাংলাদেশের যে নারী ফুটবল দল, তার অধিনায়ক সম্প্রতি কিন্তু এই যে ঋতুপর্ণা চাকমা, বেগম রোকেয়া পুরস্কার পেয়েছে, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, তারপরে খেলাধুলার তো এই জিনিসগুলো গেল। তারপর হলো গিয়া সংস্থা থেকে সবসময় প্রশ্ন আসে, এবং সংস্থা থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে মানে যেই সংস্থা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো জাতিসংঘ। সব সময় জাতিসংঘ থেকে প্রশ্ন হয়, এবং রিসেন্টলি কিছু হলো গিয়া যে সংস্থা আছে তাদের যে সম্মেলন কোন জায়গায় হয়েছে, আমরা জানি যে ট্রাম্প এবং হলো গিয়া যে শি জিনপিং, তার মাঝে যে বৈঠক হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। পাশাপাশি এই রাশিয়াকেও সম্ভবত থেকে বাদ দেওয়া হয়েছে, যে ওই যে ধনী রাষ্ট্রের যে একটা সংস্থা আছে, ওইখান থেকে G7 থেকে আগে ওরা বাদ করেছিল। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। পাশাপাশি এই যে সংস্থার ভিতরে জলবায়ু কপ কোথায় কি হচ্ছে না হচ্ছে, এদেরও আচ্ছা, এটা তো জলবায়ু নিয়ে আমাদের টপিক আছে, তাও এটার ভিতরে চলে আসে যেগুলো আছে। পাশাপাশি হলো গিয়ে জাতিসংঘের সাথে অন্যান্য ধরেন G7 আছে, G20 আছে, তারপর হলো গিয়ে এই সংস্থাগুলো, তারপর বর্তমানে হলো গিয়া ইউএনডিপি, কিন্তু রিসেন্টলি আবার আসিয়ান নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। আসিয়ানের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারপর হলো গিয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে, সেখানে নিয়ে আলোচনা হয়েছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ক পুনর্গঠনের কথা বলেছেন। আমরা জানি যে সার্কের রূপকার ছিলেন জিয়াউর রহমান। অর্থাৎ মোটামুটি জাতিসংঘ ছাড়াও আন্তর্জাতিক অর্থনৈতিক যে জোটগুলো আছে, এগুলো নিয়ে মোটামুটি গবেষণা হবে। আচ্ছা, এরপরে আর কি কি আছে? এখানে যে 9 নম্বর টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে এটা হলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আপনি যে বিশ্ববিদ্যালয়ে যাবেন সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়তে হবে। রাজশাহীতে গেলে রাজশাহী সম্পর্কে, চট্টগ্রাম সম্পর্কে, জাহাঙ্গীরনগর গেলে জাহাঙ্গীরনগর, ওখানকার কোন কোন ভাস্কর্য আছে বা কবে প্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলো জানা। এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে রিসেন্টলি যেহেতু ডাকসু ইলেকশন হয়েছে, এই জিনিসটা একটু ভালোভাবে দেখে যেতে হবে। আচ্ছা, যে মুক্তিযুদ্ধকালীন ডাকসু ভিপি কে ছিলেন বা প্রথম ডাকসু ভিপি কে ছিলেন, এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। মুক্তিযুদ্ধে কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাদাত বরণ করছে, এই তথ্যগুলো জানতে হবে। তো নারী বিশ্ব সবসময় গুরুত্বপূর্ণ। নারী থেকে মানে খুব আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, নারী থেকে প্রশ্ন আসে, কিছু বেসিক প্রশ্ন দিয়েই দেয়। ধরেন এইভাবে দিয়ে দেয় যে সংবিধানে হলো গিয়া একমাত্র নারী সদস্য কোনটা ছিল, মানে নারী রিলেটেড তথ্য ঢাবিতে আসবে। আন্তর্জাতিক থেকেও আসলে যে প্রথম ভোটাধিকার মানে কারা পায়, নিউজিল্যান্ড সম্ভবত 1920 সালে, প্রথম হলো যে 1920 বা 1919 সালে, আচ্ছা 1919 সালে প্রথম হলো যে নিউজিল্যান্ড ইয়ে পায়। ওকে, তারপরে আর কি আছে? আচ্ছা, তারপরে আছে বিভিন্ন পুরস্কার এবং পদক। এটা তো সম্ভবত সাম্প্রতিক থেকে মেইনলি হলো গিয়ে কভার করে। আমরা রিসেন্টলি জানি যে গাজার যে পিস সামিট হয়েছে, সেখানে হলো গিয়া যে মিশরের যে সর্বোচ্চ পুরস্কার দ্য ডটার অফ নাইল, সেটা হলো গিয়া ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। তারপর হলো গিয়া গতকাল হলো গিয়া যে ফিফার যে হলো গিয়া শান্তি পুরস্কার এটা দেওয়া হয়েছে। যদিও এই জিনিসগুলো শান্তি পুরস্কার পান নাই, মানে কি যে নোবেল পুরস্কার পান নাই, তারপর এখানে আবার নোবেল পুরস্কারটা কভার করছে। তারপর হলো গিয়া ভাস্কর পুরস্কার আমরা জানি চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা হলো যে সাংবাদিকতা দেওয়া হয় সম্ভবত, পুলিৎজার পুরস্কার। তারপরে যে বই লেখার একটা দেওয়া হয় ম্যাক বুকার সম্পর্কে, ম্যান বুকার পুরস্কার। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। ওকে, তারপর আলোচিত বিশ্বে হলো গিয়ে আমেরিকা। আমরা যেই দেশগুলো দিয়েছি, এখানে আমেরিকা, চীন মানে শুল্ক নিয়ে খুব ঝামেলা হচ্ছে। এই জিনিসগুলো একটু দেখতে হবে। বাংলাদেশের উপর কত শুল্ক আরোপ করেছে, ভারতের উপর কত শুল্ক আরোপ করেছে। তারপর আমরা রিসেন্টলি দেখছি যে চীন জাপানে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। চীন জাপান নিয়ে যে বিরোধটা আছে, বিশেষ করে কিছু দ্বীপ নিয়ে জাপান বিরোধ, দ্বীপ নিয়ে বিরোধ আছে। জাপানে কিন্তু আমেরিকার একটা বড় ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে কিন্তু এখানে, আমি নামটা ভুলে গেছি কোন একটা অঞ্চলে। তো এই জিনিসগুলো নিয়ে একটু দেখতে হবে। পাশাপাশি আবার কিন্তু এই যে আমেরিকা ভারতের সাথে কিন্তু একটু কনফ্লিক্ট হচ্ছে মূলত তেল নিয়ে।
ভারত কি করছে, রাশিয়া থেকে তেল ক্রয় করে এগুলো আবার ইউরোপে সাপ্লাই করছে। তো এই জিনিসগুলো নিয়ে একটু দেখতে হবে। রাশিয়া ইউক্রেন যে শান্তি চুক্তি সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা চলতেছে, এবং আমেরিকা বলছে যে ইউক্রেনের যে দনবাস অঞ্চলটা রাশিয়াকে দিয়ে দিতে হবে। তারপর নেপালের আমরা বিপ্লব সম্পর্কে জানি, সম্প্রতি জেনজিরা ওখানে একটা বিপ্লব সংগঠিত করেছে, সিরিয়াতে বিপ্লব সংগঠিত হয়েছে, তারপর কাতার নিয়ে খুব আলোচনা হচ্ছে, কারণ সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট যে আমেরিকা সফর করছে, যার মাথার পুরস্কার ঘোষণা করছিল আমেরিকা, সেই কিন্তু কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে আসছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। কাতার খুবই গুরুত্বপূর্ণ, কাতার গুরুত্বপূর্ণ কারণ কাতার মানে রিসেন্টলি হলো গিয়ে বিভিন্ন যুদ্ধ যে হচ্ছে এখানে হলো গিয়ে মধ্যস্থতা ভূমিকা পালন করছে, সেজন্য কাতার গুরুত্বপূর্ণ। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হচ্ছে, তো পাকিস্তান আফগানিস্তান মানে যুদ্ধের কারণটা কি, ডুরান লাইন নিয়ে ঝামেলা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। মাদাগাস্কারে আমরা সম্প্রতি দেখছি যে মানে একটা জেনজি বিপ্লব সংগঠিত হয়েছে। ভেনেজুয়েলা নিয়ে একটু আমেরিকার সাথে কনফ্লিক্ট হচ্ছে, শান্তি পুরস্কারও কিন্তু পেয়েছে ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলার যে মারিয়া কোরিয়া মরিনা মাচাদো আছে, তিনি হলে গিয়া শান্তি পুরস্কার পেয়েছেন। থাইল্যান্ড কম্বোডিয়া কিন্তু ঝামেলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু এই যে আসিয়ান সম্মেলনে যে মানে মধ্যস্থতা করা হয়েছে মালয়েশিয়ার, সম্ভবত থাইল্যান্ডের অভিসংসদও করা হয়েছে। থাইল্যান্ডের যে এর ক্লাসে এগুলো দেখানো হয়েছিল যে থাইল্যান্ডের যে মানে প্রধানমন্ত্রী আছে তাকে হলো গিয়ে আদালত অভিশংসন করেছেন। সুদান নিয়ে আলোচনা হচ্ছে, সুদানের একটা এলফাসের শহরে হলো গিয়া গণহত্যা সংঘটিত হয়েছে, এখানে যে প্যারামিলিশিয়া বাহিনীগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখতে হবে। এই জিনিসগুলো হলো গিয়ে আলোচিত বিষয়, অর্থাৎ এই যে মোরল দেশগুলো এবং ঝামেলাপূর্ণ যে দেশগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশ রাজধানী মুদ্রা দেখাও গুরুত্বপূর্ণ, একটু দেখে গেলে যদি এগুলো আসে না এখন, তারপরেও একটু অন্তত যেমন মাদাগাস্কার রাজধানীটা একটু ডিফারেন্ট, এগুলো একটু দেখা দরকার, হুট করে চলে আসতেও পারে যদি এখন আসে না আর কি ব্যাপারগুলো। আচ্ছা, তারপর আসে মধ্যপ্রাচ্য সংকট। মধ্যপ্রাচ্য সংকট সবসময় গুরুত্বপূর্ণ, এবং ইরান ইসরায়েলের ফিলিস্তিন কনফ্লিক্ট, তারপর ইরান হইলো আবার ইসরায়েল রিসেন্টলি কাতারের উপর হামলা করছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। মধ্যপ্রাচ্য সংকট থেকে বেসিকটা একটু কভার করতে হবে যে কিভাবে এই সংকটটা সৃষ্টি হয়েছে, এবং এখানে কিন্তু লেবাননের হিজবুল্লাহ যে বাহিনী আছে লেবাননেরও গুরুত্বপূর্ণ, ওখানকার ওদেরও প্রধান সহ অনেকেই কিন্তু এই যুদ্ধে কিন্তু মারা গেছে আর কি, এই বিষয়গুলো জানা দরকার। এই বেসিক থেকে দেখতে হবে, পাশাপাশি সাম্প্রতিকটা একটু কভার করতে হবে এর পাশে। তারপরে হলো গিয়ে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর প্রশ্ন আসে যে আগে হয়তো পদ্মা সেতু মেট্রো রেল থেকে আসছে, এখন হয়তো চেঞ্জ হতে পারে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসতেছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আসতেছে, মাতারবাড়ি ডিপ সি পোর্ট থেকে আসতেছে, অথবা এই যে এলিভেটেড রেল স্টেশন হচ্ছে সেখান থেকে আসতেছে। এবং অর্থনীতির ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে জনশুমারি হয়েছিল 2022 সালে, বাংলাদেশের 2025 সালের যে বাজেট দেওয়া হয়েছে, বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বিউপির গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে গত বছর 2টা প্রশ্ন আসছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, আমি ভুলে গেছিলাম, সার্কও কিন্তু এবছর গুরুত্বপূর্ণ। যদি জিয়াউর রহমান থেকে নাও আসে, সার্ক থেকে কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে। সার্ক থেকে এবছর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে অর্থনীতি অবশ্যই বাজেটটা দেখতে হবে ওদেরকে, বাজেট সমীক্ষা এগুলো একটু ভালো ইন ডেপথে দেখতে হবে, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন থাকে। এবং এট দ্য সেম টাইম বিশ্ব অর্থনীতির আমরা বলেছি ওই সংস্থাগুলো দেখলেই হয়ে যাবে আর কি, যে আমরা সামনে জলবায়ু এবং পরিবেশ ক্লাইমেট এগুলো থেকে সবসময় প্রশ্ন থাকে। রিসেন্টলি কপ মানে এটা হলো গিয়া আলোচিত একটা জিনিস, এই জিনিসগুলো হলো ভালো করে সাম্প্রতিকের আলোকে এই জিনিসগুলো একটু দেখতে হবে। পাশাপাশি হলো গিয়া যে জলবায়ু বিষয়ক যে সম্মেলনগুলো হয়েছে, পরিবেশগত যে ইস্যুগুলো আছে এই জিনিসগুলো একটু দেখতে হবে। যেমন রিসেন্টলি আজকে হলো গিয়া বাংলাদেশ বায়ু দূষণের মাত্রায় শীর্ষ, তো এই জিনিসগুলো ভারত এবং বাংলাদেশের যে নয়াদিল্লি, বাংলাদেশের ঢাকা বায়ু দূষণের শীর্ষ থাকে, এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। জলবায়ু তারপরে যদি যাই বিভিন্ন যুদ্ধ চুক্তি বিপ্লব, এগুলো সব সময় গুরুত্বপূর্ণ। বিভিন্ন যুদ্ধের ভিতরে আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো থেকে সব সময় প্রশ্ন আসে, এগুলো থেকে প্রশ্ন আসবেই। বিভিন্ন যে বিপ্লব, ওই যে বিভিন্ন দেশে যে বিপ্লব হচ্ছে, এই জিনিসগুলো একটু ঐতিহাসিক, অর্থাৎ মানে বিভিন্ন দেশে কিভাবে হয়েছে এবং সাম্প্রতিক কি কি ঘটনাবলী ঘটতেছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে হবে। তারপর সংবিধান থেকে তো মানে সংবিধান কমন ইস্যু আসে আর কি, মানে সংবিধান সংশোধনের ইস্যুগুলো চলে আসবে, যেমন সরকার এবং জিয়াউর রহমানের সময় পঞ্চম সংশোধনী হয়েছিল, সেটা সম্ভবত কি ত্রয়োদশ সংশোধনী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সংবিধানের হলো যে মৌলিক যে বিষয়গুলো আছে, মৌলিক বিষয় আছে একটু পাশাপাশি রিসেন্টলি আলোচিত হচ্ছে, যেহেতু নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন থেকে আসতে পারে, সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা আছে, রাষ্ট্রপতির অভিশংসনের কথা হচ্ছে, রাষ্ট্রপতি মানে কত নম্বর অনুচ্ছেদে তিনি দায়িত্ব পান, এই জিনিসগুলো একটু দেখতে হবে। তারপর বাংলাদেশের জাতীয় বিষয়গুলোর ভিতরে ওই যে কোনটা হলো গিয়া বৃহত্তম, তারপর কোন নারী প্রথম এটা করেছেন, বা কে প্রথম প্রধান বিচারপতি ছিলেন প্রথম, এই জিনিস
জিনিসগুলো একটু দেখে যেতে হবে। মোটামুটি, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে মূলত বিগত বছরের প্রশ্নগুলো কভার করলে মানে হুবহু কমন পাওয়া যায়, এগুলো হুবহুই দিয়ে দেয় স্যার ম্যামরা। আচ্ছা, এরপরে নাইম শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখি যে বিখ্যাত সঙ্গীত কফি হাউসের সেই আড্ডাটা কার রচনা, তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে, তারপর বিশের বাসী কার রচনা, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি পরিচালককে, বা বাংলাদেশেও কিন্তু অনেকগুলো গান আছে, যেমন আমরা দেখতেছিলাম এই যে মানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, বা স্বাধীনতা কেন্দ্রিক যে ধরনের গানগুলো হয়েছিল, বা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই টাইপের যতগুলো গান আছে এগুলো রচয়িতাকে বা সুরকারকে এই টাইপের প্রশ্ন কিন্তু এই টপিকের ভিতরেই পড়ে শিল্প সাহিত্য সংস্কৃতি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা অবশ্য ভাষা আন্দোলনের ভিতরে পড়ে, আবার কিন্তু মুক্তিযোদ্ধার ভিতরে পড়ে যায়। ওইখান থেকে বই টই নিয়ে বলে দেয় যে এই বইটা লেখক, হ্যাঁ, বইটা লেখক বা এই গানটার রচনা করেছেন কে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে ইতিহাস শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ইতিহাস শ্রেষ্ঠ ব্যক্তিত্ব থেকে ধরেন একজনের উক্তি দিয়ে দিল যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটা বলেছেন কে? আমি রাষ্ট্র, এটা কে বলছেন? আমি রাষ্ট্র। বা হচ্ছে যে একটা বইয়ের নাম দিতে পারে, বা ওনাদের কোনো আবিষ্কার থাকলে সেটা দিতে পারে, এই টাইপের মানে অর্থাৎ প্রশ্নগুলো আলোচিত ব্যক্তিত্ব যারা, তাদের দিয়ে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সর্বশেষ কি আছে? বিশ্বের ইতিহাস থেকে হলো গিয়া যে মেসোপটেমিয়া সভ্যতা আছে, তারপর হলো গিয়া গ্রিক সভ্যতা আছে, সিন্ধু সভ্যতা আছে, তারপর রোমান সভ্যতা আছে, এখান থেকে প্রশ্ন হয়। এটা খুব বড় একটা টপিক, বাট এটা যদি কভার করা যায় বিগত যেগুলো বেসিক আছে এগুলো যদি দেখে যে বিগত বছরের প্রশ্ন যেগুলো আসছিল ওগুলো যদি কভার করা যায়, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সময় একটা প্রশ্ন থাকে। প্রাচীন আমল থেকে যেমন একটা প্রশ্ন থাকে, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই মাস দুটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি 21টা টপিক দেখলাম বিশ্ববিদ্যালয়ের জন্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করে দেখো যে মোটামুটি এই 22-23টা টপিক থেকে ঘুরে ফিরে সকল ভার্সিটিতে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানের এই অন্ততপক্ষে এটা চেক লিস্ট বলতেছি আমরা, অর্থাৎ এই টপিকগুলো তুমি না পড়ে আসলে ভর্তি পরীক্ষায় যাওয়াটা ঠিক না। শেষ মুহূর্তে এই টপিকগুলো তুমি অবশ্যই পড়েছো, তোমরা জাস্ট আরেকবার রিভিশন দেওয়া, বিষয়গুলো আবার রিক্যাপিচুলেট করা যাতে তোমার মনে থাকে, ভুলে না যাও, এই ব্যাপারগুলো শেষ মুহূর্তে করাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের পেইড ব্যাচে যারা আছে তাদের তো এই যে সাধারণ জ্ঞানের এরকম চমৎকার একটি বই দেওয়া হয়েছে। এছাড়া আমাদের কিন্তু বাংলা ইংরেজিরও কিন্তু বই আছে। এই যে এটা হলো যে বাংলার প্র্যাকটিস বুক, ইংরেজিরও প্র্যাকটিস বুক আছে। তো শেষ মুহূর্তে প্র্যাকটিস বুকটা তোমার সব থেকে বেশি সহায়ক হতে পারে একদম এই টপিকগুলো এখান থেকে ধরে ধরে, কারণ তুমি সোর্স কোথা থেকে পাবা? সব বিগত বছরের প্রশ্নই। কারণ দেখো, যা প্রশ্ন আসে দেখবা যে সব সাজেশন ভাইয়েরা বলা শুরু করবে তার পর্ব থেকে কমন, কিন্তু সত্য কথা হলো যে এগুলো বিগত বছরের প্রশ্ন থেকেই আসে। সেগুলো পড়লে সেখান থেকে তুমি 100% কমন পাবা। শেষ মুহূর্তে এদিক সেদিক না দৌড়িয়ে জাস্ট যে যেখানে কোচিং করেছো না কেন, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো বারবার পড়ো, রিভিশন দাও, বাসায় বসে বসে প্রয়োজনে পরীক্ষা দাও। তাহলে তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে যে দুশ্চিন্তা, বা সাধারণ জ্ঞান তোমরা মনে করো মহাসমুদ্র, কোনো সিলেবাস নাই, এই ব্যাপারগুলো অনেকটাই তোমাদের কমে আসবে। মানে এই টপিকগুলো চেকলিস্ট ধরে ধরে অবশ্যই তোমরা বাসায় কিন্তু প্রস্তুতি নিতে থাকবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক সকল বিশ্ববিদ্যালয়, তোমাদের ভিতর থেকে কেউ না কেউ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আশা করি যে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন আসবা এবং তোমরা আগামী দিনের নেতৃত্ব দিবা আর কি বাংলাদেশের, সেই প্রত্যাশা এবং শুভকামনা জানিয়ে আজকের এই সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, জি ভাই।